নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার এবং এক্স ব্যাংক অফিসার। এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে যদি কেউ প্রত্যেক দিন বা পাক্ষিক বা মাসিক বা ত্রৈমাসিক টাকা জমাতে চান, তাহলে এই ইনভেস্টমেন্ট করার আগে কি বিষয় ব্যাপকভাবে জানা দরকার এবং এই ইনভেস্টমেন্টের মধ্যে কি রিয়েলিটি রয়েছে বা স্বপ্ন কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। এর আগে আমার এই রাউস স্পিচ চ্যানেলে আমি 2-3টি এসআইপির ওপর ভিডিও করেছি। আজকের ভিডিওটি তার থেকে অনেকটাই আলাদা এবং এখানেও আমরা দেখব যে এসআইপি অর্থ হচ্ছে মাসে মাসে বা দিনে দিনে বা পাক্ষিক টাকা জমা দেওয়া, কিন্তু আমরা একলপ্ত কিন্তু এখানে টাকা জমা দিতে পারি এবং এসআইপি যে সুবিধা সেটা ভোগ করতে পারি। এছাড়া রয়েছে টপ আপ, স্টেপ আপ, এই সকল পদ্ধতি রয়েছে এবং দেখা যাচ্ছে যে আমরা আগেই বলে দিতে পারি যে আমাদের জমানো টাকা কত দিনে ডবল হবে, কত দিনে 3 ডবল হবে বা 4 ডবল হবে। এই প্রত্যেকটাই কিন্তু একদম সঠিক হিসাবের ব্যাপার এবং সেই হিসাবটা আমরা আজকে করে দেখাবো এবং স্ক্রিনেও আমি দেখিয়ে দেব। ফলে এসআইপি সংক্রান্ত যা যা প্রশ্ন বিনিয়োগকারীদের মনে উদয় হয়, আশা করছি তার ম্যাক্সিমামটাই 99% মেটাতে পারবো। যাই হোক, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। এসআইপি সম্পর্কে যা যা মনে সবার রয়েছে বা ভাবনার মধ্যে রয়েছে, সেই সম্পর্কে আজকে আলোচনা হবে এবং যাতে বিনিয়োগকারীরা পুরোটাই বুঝতে পারেন এসআইপি কী এবং তার ভবিষ্যৎ কী এবং কত বড় কর্পাস এসআইপির মাধ্যমে অর্জন করা যায়, অ্যাকোয়ার করা যায়। আলোচনার শুরুতেই আপনারা স্ক্রিনে দেখে নিন যে কোনো বিনিয়োগকারী যদি 10,000 টাকা মান্থলি 12% অ্যাভারেজ রিটার্নে বেশ কিছুদিনের জন্য রাখেন, তাহলে কোন কোন সময়ের জন্য কত টাকা তিনি পেতে পারেন। এবং এটা কিন্তু একটা অ্যারিথমেটিক ব্যাপার, শুধু ধৈর্যের পরীক্ষা এবং এক্ষেত্রে অবশ্যই সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করতে হবে আর ফোর্সড সেভিংস, তবেই কিন্তু বিগ কর্পাস। দেখুন, যদি কেউ 10 বছরের জন্য বা 10,000 টাকা করে রাখেন প্রতি মাসে, তাহলে দেখা যাচ্ছে যে তিনি 10 বছরে 10 লক্ষ টাকা জমাবেন, তাহলে কত গুণ রিটার্ন হবে? রিটার্ন হবে 1.9, তার মানে 24 লাখ টাকা তিনি অবশ্যই পাবেন। এখন যা বাজার চলছে তাতে 12% নয়, এই ক্ষেত্রে কিন্তু তার থেকে আরও বেশি পার্সেন্টেজে কিন্তু রিটার্ন হচ্ছে, অ্যাভারেজ রিটার্ন। যদি 20 বছরের জন্য রাখেন তাহলে 24 লক্ষ টাকা তিনি দিচ্ছেন এবং 4 গুণ সেই ক্ষেত্রে কিন্তু রিটার্ন আসবেই, ফলে 1 কোটি টাকা তার রিটার্ন হবে আফটার 20 ইয়ার্স। 30 ইয়ার্সে এই 10,000 টাকা সেটা গিয়ে দাঁড়াবে 3 কোটি টাকা, মানে 8 গুণ বাড়ছে, তিনি জমা দিচ্ছেন 36 লক্ষ টাকা। এরপরে যদি 40 বছর কেউ রাখেন, 10,000 টাকা করে প্রতি মাসে তিনি জমা করেন, তাহলে দেখা যাচ্ছে যে তিনি মোট 48 লক্ষ টাকা জমা করছেন এবং এই ক্ষেত্রে 20 গুণ কিন্তু তার রিটার্ন গিয়ে দাঁড়াবে এবং দেখা যাবে তার ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে 10 কোটি টাকা। বুঝতেই পাচ্ছেন যে এসআইপির মাহাত্ম্য কী রয়েছে। এবার এই এসআইপির মাহাত্ম্য বলতে গেলে প্রথমেই যে কথা আসবে সেটা হচ্ছে দীর্ঘকালীন এসআইপিতে টাকা রাখার জন্য যে কম্পাউন্ডিং, সেই কম্পাউন্ডিং এফেক্টটা কিন্তু শুরু হয়, মানে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সুবিধাটা পাওয়া যায়, চক্রবৃদ্ধি হারে টাকা বাড়বে। আরেকটি বড় সুবিধা হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিংয়ে। এই রুপি কস্ট অ্যাভারেজিং ব্যাপারটা কি, এবার সেটা নিয়ে একটু বলছি। সহজ ভাষায় রুপি কস্ট অ্যাভারেজিং হচ্ছে যে যখন কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম বাজারে আসে, তখন তার নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব থাকে 10 টাকা। জেনারেলি এই ন্যাব অ্যামাউন্টটি বাড়তে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে সেটা আবার বাড়ে কমে, 10 টাকা বেড়ে হয়তো 14, 15, 16 হলো, আবার সেটা মার্কেট ডাউন থাকাতে, বিয়ার মার্কেট থাকাতে সেটা দাম কমতে শুরু করলো, ওই স্কিমটি হয়তো ভালো পারফর্ম করতে পারছে না, আবার সেটা বাড়তে শুরু করলো। তাহলে কেউ যদি এসআইপিতে টাকা জমান,
তাহলে ধরুন তিনি মান্থলি একটি নির্দিষ্ট টাকা এসআইপিতে জমা দিচ্ছেন, সেই তারিখে যে নেট অ্যাসেট ভ্যালু থাকবে পরের মাসে তো সেই ভ্যালু থাকবে না। তাহলে দেখা যাবে যে কোনো সময় যদি নেট অ্যাসেট ভ্যালু কমে যায় কোনো মাসে, তাহলে তিনি বেশি ইউনিট পাবেন, এবং যদি দাম বেড়ে যায় তাহলে অপেক্ষাকৃত কম তিনি ইউনিট পাবেন। এইভাবে দেখা যায় যে পরবর্তীকালে যখন তার ন্যাব বা নেট অ্যাসেট ভ্যালু বেড়ে যায় ওই স্কিমটির, তখন কিন্তু ওই যে আগে জমা হতে শুরু করলো বেশি করে ইউনিট, সেই কারণে দেখা যাবে যে তার ভ্যালু, তার দাম, ওই স্কিমটির দাম অনেকটাই বেড়ে গেল, কারণ যে ন্যাব ইনটু হচ্ছে ইউনিট। এটাই হচ্ছে মূলত রুপি কস্ট অ্যাভারেজিং। এসআইপি জমাতে গিয়ে খুবই পরিতাপের বিষয় হচ্ছে যে 5% বিনিয়োগকারীও কিন্তু দেখা যাচ্ছে 5 বছরের বেশি তারা এসআইপিতে টাকা রাখতে পারছেন না, কারণ ধৈর্য নেই। আর 2 নম্বর হচ্ছে যে তার মনে প্যানিক রয়েছে। এমন নয় যে টাকার অভাব রয়েছে, তার জন্য টাকা জমা দিতে পারছেন না। আমি আমার ক্লায়েন্টদের মধ্যে দেখেছি যে 10 বছরের বেশি তিনি চালিয়েছেন, আমিও পেরেছি। কী কী সুবিধা তাহলে পাওয়া যাচ্ছে যদি আপনি অন্তত 10 বছর কোনো এসআইপি চালিয়ে নিতে পারেন, কারণ 5% বিনিয়োগকারীও কিন্তু পাচ্ছেন না। তাহলে ওই এসআইপিতে যে টাকা জমবে সেটা দিয়ে কিন্তু আপনি সমস্ত খরচাগুলো করতে পারবেন। যেই খরচাগুলো ইমার্জেন্সি খরচা, যেই খরচাগুলো মেডিকেল এক্সপেন্সেস, ইয়ারলি মেডিক্লেমের খরচা রয়েছে, ট্র্যাভেল অ্যান্ড ট্যুর সেটাও করতে পারেন, পুজোর বিভিন্ন খরচা রয়েছে, পুজোর সময় আমরা খরচা করি সেটাও করা যেতে পারে। এইভাবে দেখা যাবে যে নানান খরচা ইনক্লুডিং ইমার্জেন্সি, আগেই বলেছি, সেগুলো কিন্তু এই এসআইপি যেটা 10 বছর আপনি চালিয়েছেন তার মাধ্যমে করতে পারবেন। বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের যে স্কিমটিতে এসআইপি করেছেন সেই স্কিমটিতে যদি দেখা যায় যে প্রথম 4-5 বছর তার নেট অ্যাসেট ভ্যালু কম রয়েছে, তাহলে কিন্তু বিনিয়োগকারী পরবর্তীকালে বিশাল লাভ করবেন এসআইপিতে, কারণ প্রথম দিকে যেহেতু দাম কম রয়েছে, নেট অ্যাসেট ভ্যালু কম রয়েছে, সেই কারণে কিন্তু দেখা যাবে যে বেশি ইউনিট জমছে। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি কতদিন ওই স্কিমে টাকা রাখবেন। এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে যতদিন না পর্যন্ত তার ফিনান্সিয়াল গোল সেটা অ্যাচিভ না হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এসআইপিতে মনে করুন এনএফ হচ্ছে 10 টাকা, তারপর একটু বেড়ে গিয়েছিল, কিন্তু একসময় দেখা গেল যে এসআইপিতে তার যে নেট অ্যাসেট ভ্যালু, মানে স্কিমটির নেট অ্যাসেট ভ্যালু 9 টাকা 20 পয়সা। তখন কিন্তু বিনিয়োগকারী ওই স্কিমে, ওই এসআইপির মধ্যে কিন্তু লামসাম টাকা রাখতে পারেন, কারণ লামসাম টাকা যখন দাম কমে যায় তখন যদি কেউ কোনো স্কিমে টাকা রাখেন তাহলে কিন্তু লাভ, যখন দাম বেড়ে যায় তখন এসআইপিটা করা ঠিক আছে। এসআইপির আবার কোনো দিন নেই যে কোন দিন আমি এসআইপিটা করব, এক্ষেত্রে মাসে যে কোনো দিন করা যায়, এবং এই ক্ষেত্রে প্রতিদিন অবশ্যই করা যায়, কিন্তু কেউ যদি সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা বাড়ান আমার মতে, সেই ক্ষেত্রে মাসের 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ এইভাবে 4টি এসআইপি করা যেতে পারে। এসআইপিতে স্টেপ আপের সুবিধা রয়েছে তো আগেই বলেছি। মনে করুন একজন প্রতি মাসে 6,000 টাকা করে জমা করেন, তিনি চিন্তা করলেন যে অ্যাট দ্য এন্ড অফ ইয়ার তিনি 10% তিনি স্টেপ আপ করবেন, মানে পরের বছর 6,600, তার পরের বছর দেখা যাবে 7,200। এই ক্ষেত্রে তো তাকে 1 বছর ওয়েট করতে হবে, তখন টাকা বাড়াবেন, কিন্তু এটা কিন্তু এসআইপির ক্ষেত্রে তিনি নাও করতে পারেন, তিনি যখন ইচ্ছে কিন্তু লামসাম টাকা এসআইপির ক্ষেত্রে রেখে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে একই রেটে কিন্তু টাকা বাড়বে। আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে বিনিয়োগকারীর রিস্ক টলারেন্স কতটা রয়েছে, টাইম হরাইজন কতটা রয়েছে, এটা কিন্তু খুব ভাবনার বিষয়। কারণ এই ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাকে বলে, যার মাধ্যমে আমরা ফ্লাকচুয়েশনের বা ভোলাটিলিটির পার্সেন্টেজ মাপি, এটা যত বেশি হবে তত কিন্তু বেশি টাকা জমবে। সাধারণত আমরা দেখতে পাই যে লং টার্মে স্মল ক্যাপে অনেক টাকা বৃদ্ধি পেয়েছে এবং মিড ক্যাপেও অনেকটাই টাকা বৃদ্ধি পেয়েছে ইন কম্প্যারিজন টু লার্জ ক্যাপ ফান্ড, কারণ লার্জ ক্যাপ ফান্ডে কিন্তু অত বেশি কিন্তু ভোলাটিলিটি থাকে না। অতএব যদি কোনো বিনিয়োগকারী চান অ্যাগ্রেসিভলি তিনি অনেকটা টাকা বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে আমার মতে এই ক্ষেত্রে অবশ্যই যে ইকুইটি বা শেয়ার যে অ্যাসেট ক্লাস রয়েছে তার মধ্যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ তার মধ্যে টাকা রাখা উচিত। এবং এই ক্ষেত্রে এটা অবশ্য ব্যক্তিগত বিষয়,
যে কোথায় তিনি টাকা রাখবেন, কিন্তু আগের যে অভিজ্ঞতা আমাদের হয়েছে তাতে মিড ক্যাপে কিন্তু সবচেয়ে বেশি টাকা বেড়েছে। ব্যালেন্স ফান্ডগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে মডারেট ফ্ল্যাকচুয়েশন রয়েছে। অতএব যে বিনিয়োগকারীরা একটু মডারেট অ্যাটিটিউডে রয়েছে, কনজারভেটিভ থেকে একটু বেশি উপরে রয়েছেন, যারা মানে লস হলে তারা খুবই ভয় পান, সেই ক্ষেত্রে তারা কিন্তু এই ক্ষেত্রে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। আর যদি একদমই ভয় পান, খুবই প্যানিক মনের মধ্যে গ্রো করে গেছে, তাহলে তারা ডেট ফান্ডে রাখতে পারেন। ডেট ফান্ডে কিন্তু অত বেশি কিন্তু রিটার্নটা বাড়ে না। ডেট ফান্ডের অর্থই হচ্ছে যে বিভিন্ন যে গভর্নমেন্ট সিকিউরিটিস রয়েছে সেখানে টাকা খাটানো হয়, ভালো ভালো কর্পোরেট বন্ডসগুলো কোম্পানি সেখানে টাকা খাটানো হয়, তারপরে রয়েছে ভালো ভালো কোম্পানি যে ফিক্সড ডিপোজিট সেখানে, তারপর বন্ড রয়েছে সেখানে টাকা খাটানো হয়। ফলে মোটামুটি একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট কিন্তু ইন্টারেস্ট সেখান থেকে পাওয়া যায়। কিন্তু আমার মতে ডেট ফান্ডে টাকা রাখলে কিন্তু অত টাকা বাড়বে না। ফলে আমার যে একটা বড় কর্পাস করার ইচ্ছে রয়েছে অ্যাজ এ বিনিয়োগকারী, এটা কিন্তু সম্ভব নয় যদি ডেট ফান্ডে কেউ টাকা রাখেন। এটা আমার অবশ্যই ব্যক্তিগত মত। ভারতে বিনিয়োগকারীদের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 90% বিনিয়োগকারী তারা কিন্তু ইকুইটি বা শেয়ারের যে অ্যাসেট ক্লাস সেখানে টাকা রাখেন, মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, তার মধ্যে টাকা রাখেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালের দুর্গাপুজোর পরে দেখা যাচ্ছে মার্কেট কিন্তু অনেকটাই ডাউন যাচ্ছে, এবং মার্কেটটা একটা স্থিতাবস্থা তৈরি হয়েছে, তেমন বাড়ছেও না কমছেও না, দুদিন বাড়লে একদিন কমে যাচ্ছে, এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি 73,000 থেকে 77,000 সেন্সেক্সের মধ্যে রয়েছে। এই সময় আমরা দেখেছি যে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডগুলো কিন্তু ভালো ফাংশন করেছে। আমি একটা স্কিমে দেখতে পাচ্ছি যে 26% সেই স্কিমটি কিন্তু রিটার্ন দিয়েছে। যাই হোক, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে যে বড় অসুবিধে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অন্তত 3টি অ্যাসেট ক্লাসে মিনিমাম 10% কিন্তু এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজারদের ইনভেস্ট করতে হয়। এই ক্ষেত্রে কমোডিটি রয়েছে, গোল্ড, সিলভার, বিভিন্ন মেটালগুলো রয়েছে, ডেট ফান্ড রয়েছে, ইকুইটি শেয়ার ক্লাস সেটা রয়েছে, রিয়েল এস্টেট রয়েছে, তার মধ্য থেকে অন্তত 3টি অ্যাসেট ক্লাসে টাকা খাটাতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি কমোডিটিতে ফান্ড ম্যানেজাররা যখন ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু সেখানে ডিমান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে। গভর্নমেন্টের বিভিন্ন যে রুলস রেগুলেশনস, এক্ষেত্রে তো বলাই হয়েছে রিসেন্টলি গভর্নমেন্টের তরফ থেকে যে সোনা একটু কম কেনার জন্য, এইগুলো কিন্তু খুব এফেক্ট করে। এবং এই ক্ষেত্রে সম্পূর্ণ ডিমান্ড সাপ্লাই, কিন্তু ইকুইটির ক্ষেত্রে, শেয়ারের ক্ষেত্রে কিন্তু সেখানে উৎপাদনের ব্যাপার থাকে। আর সেখানে আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে সার্ভিস। অর্থাৎ প্রোডাকশন এবং সার্ভিস অনুযায়ী কিন্তু বিভিন্ন কোম্পানিগুলো সেরকমভাবে কিন্তু তার দাম বেড়ে যায়, তার যে প্রিমিয়াম তার দাম হয়ে যায় বিভিন্ন শেয়ারগুলোর। অতএব আবার অনেক সময় দাম কমে যায়। এক্ষেত্রে মানে বাড়ছে এবং কমছে, দুরকমই চলতে থাকে। কিন্তু আপনি যদি সোনার উপরে ইনভেস্টমেন্ট করেন, এখন যেমন দামটা কিন্তু অনেক দিন ধরেই ডাউন রয়েছে, কারণ এখানে ডিমান্ড সাপ্লাইয়ের ওপরে কাজ চলছে। অতএব এসআইপি করতে গেলে, দীর্ঘমেয়াদী করতে গেলে আমার মতে এই ক্ষেত্রে ইকুইটি বা শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করা ভালো, অধিকতর ভালো বলে আমার মনে হচ্ছে। এবার বলি, এসআইপি ডিডাকশনের জন্য ব্যাংকে যে ডেবিট ম্যান্ডেট দেওয়া হয়, সেই অনুযায়ী যে তারিখে এসআইপি ডিডাকশন হবে, মান্থলি ধরুন বা কেউ যদি ডেলি করে, কোয়ার্টারলি করে, তার আগে কিন্তু টাকা রাখতে হবে। এবং এই ক্ষেত্রে ব্যাংক যেহেতু আগে থেকে ব্যাচ তৈরি করে রাখে, অতএব আমার মতে যে তারিখে ডিডাকশন হবে তার 2-3 দিন আগে কিন্তু টাকা রাখা উচিত, ব্যাংকে জমা করে দেওয়া উচিত। কারণ এই ক্ষেত্রে যদি ইনসাফিশিয়েন্ট ফান্ডের কারণে যদি এই ক্ষেত্রে রিটার্ন হয়ে যায়, ডেবিট যদি না হয় টাকা, তাহলে কিন্তু এই ক্ষেত্রে ব্যাংক চার্জ করতে থাকবে। এবং যতদিন দেখা যাবে যে তিনি টাকা ব্যাংকে জমা দিচ্ছেন না, সেই অনুযায়ী কিন্তু ব্যাংক কাটতে থাকবে। এবং পরপর 3 বার যদি ব্যাংক যখন মানে প্লেস করবে টাকা নেওয়ার জন্য, তখন যদি টাকা না থাকে, তাহলে কিন্তু এসআইপিটা বন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু বড় অসুবিধে। এক্ষেত্রে অবশ্যই আমি ডেইলি এসআইপি করার বিপক্ষেই বলবো, কারণ এক্ষেত্রে রোজ ডিডাকশন হচ্ছে। কোনো দিন হয়তো বিনিয়োগকারী সেক্ষেত্রে ফান্ড রাখতে ভুলে গেলেন, তাহলে কিন্তু ব্যাংক টাকা কেটে নেবে। আরেকটি বিষয় হচ্ছে যে এসআইপি করার পরে যদি মনে হলো যে আমি এসআইপিটা বন্ধ করে দেব, কিন্তু আমি মূল টাকাটা তুলব না, তাহলে যেই টাকাটা জমা থাকলেও সেটা তো লামসাম টাকাটা বাড়তেই থাকবে।
এবং মাঝখান থেকে এসআইপিটা কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে ব্যাংকে যে ডেবিট ম্যান্ডেট আমি ডিসকন্টিনিউ করছি সেটাও কিন্তু করা যায়। এই সুবিধাও রয়েছে এসআইপির ক্ষেত্রে। আজকের এই ভিডিওটি এসআইপি সংক্রান্ত ছিল। কেমন লাগলো আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন যারা দেখছেন, তাদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ যে তারা যেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।